ব্যাংক মালিকরা পলাতক থাকায় কমেছে বেসরকারি বিনিয়োগ, কম হচ্ছে ব্যবসা বাণিজ্য, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বিশ্বের সবচেয়ে চড়া দরে আর হবে না সড়ক নির্মাণ। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আবরার হত্যার পঞ্চম বার্ষিকীর আলোচনায় হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। পূর্ণাঙ্গ হল সংবিধান সংশোধন কমিশন, গেজেট প্রকাশ। আওয়ামী লীগ আমলে জনগণের পক্ষে কথা বলতে পারেনি এনজিওগুলো, ডক্টর দেবপ্রিয়র মন্তব্য। হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে ১০৫ শিশু, অভিযুক্তদের বিচার দাবি পরিবারের। আন্দোলনকালে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়নের আহ্বান তথ্য উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগের মতো কিলোমিটার প্রতি সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে সর্বোচ্চ হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এখন একনেক শুধু প্রকল্প অনুমোদন করেই ছেড়ে দেবে না, বাস্তবায়নের সময়ও সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো বাছ বিচারের জন্য প্রকল্প অনুমোদন একটু ধীর হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন সহ প্রায় ২৪,৫০০ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। পাশ হওয়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা রংপুর 4 লেনের বাকি অংশ। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একই সঙ্গে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সারা দেশে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, আবার আমাদের প্রকল্প ব্যয়ও একটু ধীর গতিতে এগুতে হয়, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অর্থ প্রবাহ একটু কমে যাবে। এবং আমি যতদূর জানি, আপনারা যারা সাংবাদিক আছেন তারা বেশি জানবেন যে গ্রামেগঞ্জের মানুষরা অনেকে বলে যে ব্যবসা ভালো চলছে না। এটার পরোক্ষ কারণ হলো যে আসলে তো সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ কম হচ্ছে বলে। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় কমিয়ে আনা, ছোট শহরগুলোতে নাগরিক সুবিধা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প জনবান্ধব ও পরিবেশ বান্ধব করতে নীতিমালা তৈরি, উন্নয়ন ব্যয় কমানো সহ বেশ কিছু বিষয়ে একনেকে নেওয়া সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আগে যেটা বলা হতো যে প্রতি কত কিলোমিটারে একটা এক্সপ্রেসওয়ে করতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়, এবং এই ধরনের কিছু হবে না, এটা নিশ্চিত করেই আমরা যা করার করছি। আগেই বলেছি যে আমরা আগের মতো একনেকে পাশ করার পরই কিন্তু এটা চূড়ান্ত না, এটার সম্পূর্ণভাবে সারাক্ষণ মন্ত্রণালয়গুলো এবং আমাদের যে আইএমইডি, যে পরিবীক্ষণ একটা বিভাগ আছে, তারা কিন্তু সর্বক্ষণ এটা নজরদারি করতে থাকবে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আর কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে যেন বাংলাদেশে জায়গা না পায় হুঁশিয়ার করে দিয়েছেন বক্তারা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পঞ্চম বার্ষিকীতে এক স্মরণ সভায় এ কথা বলেন তারা। আবরার হত্যার দিনটিকে আগ্রাসন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানান ছাত্রনেতারা। আর আবরারের পরিবারের অভিযোগ, এখনও পূর্ণ বিচার পাননি তারা। রিপোর্ট করছেন SM ফয়েজ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 সালের 7 অক্টোবর নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সেই ভয়াল রাতের বর্ণনা তুলে ধরেন আবরারের সহপাঠীরা। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে তার বাবা ও ছোট ভাই। রায় হয়েছে প্রায় 3 বছর, আমরা তো এখনো আমাদের হত্যার বিচার হয়নি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। যে বিচার কার্য চলতেছিল তা যেন দ্রুত সম্পন্ন করা হয়। শুধু আবরার ফাহাদ সহ গত 15 বছরে যারা ছিল তাদের প্রত্যেকের যে বিচার যাতে সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন সরকার করা হয় সেই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করি।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে রাজধানীর পলাশী মোড়ে শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের কথা তুলে ধরেন বক্তারা। কিছুই করার ছিল না, ছিল হয়তো, কিন্তু আমাদের অতটুকু সাহস তো ছিল না, সৎ সাহসটুকু ছিল না যে আমরা কিছু করতে পেরেছি। বিচার বহির্ভূতভাবে এবং নিজেদের এখতিয়ার ছাড়া কোনো মানুষের গায়ে একটা ফুলের টোকাও দিব না। আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছি, যার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ থেকে এই স্বৈরাচার সরকার এবং তার গুন্ডা বাহিনীকে বিতাড়িত করেছি। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। শহীদ আবরারের জীবনের বিনিময়ে এই বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে। এই সময়ে আপনাদের এই যে কথাগুলো, এই যে অত্যাচার নিপীড়নগুলো, এগুলো তুলে ধরতে হবে, ডকুমেন্ট করতে হবে, যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে ফ্যাসিবাদ, তার ওই যে রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেগুলোর যেন আর কোনোদিন স্থান না পায়। ক্যাম্পাসে গত 16 বছর ধরে যারা শিক্ষার্থীদের মত প্রকাশে বাধা দিয়েছে, দ্বিমত প্রকাশ করার জন্য যারা ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছে, শিবির সন্দেহে যে কোনো নির্যাতনকে যারা রাজনৈতিকভাবে জায়েজ করেছে, তাদের বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে সেই বিষয়টি আমাদেরকে এই মঞ্চ থেকে স্পষ্ট করতে হবে। কোনো ফ্যাসিস্ট শক্তি যেন বাংলাদেশে জায়গা না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে আমাদের গত 53 বছর ধরে, সেই লড়াইতে শহীদ আবরারের শাহাদাত বরণ একটি টার্নিং পয়েন্ট, একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল, যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। এই বাংলাদেশ হচ্ছে সেই তিতুমিরের উত্তর প্রজন্মের বাংলাদেশ, যারা আবরার হয়ে ফিরে এসেছে, যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে, যারা আবু সাঈদ হয়ে ফিরে এসেছে, যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বর্তমান ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই, এটি জনগণকে বোঝাতে হবে বলেও মনে করেন বিএনপির এ নেতা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন সংস্কার জরুরি, জনপ্রতিনিধি ছাড়া জনগণের সব কাজ বাস্তবায়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কোনো চক্রান্ত চলছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে বলেন তিনি। সন্ত্রাসী দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো উদ্ধার জরুরি বলে মনে করেন তিনি। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি ব্যক্তিগত ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে লিখে আলোচনায় আসেন তাপসী তাবাসসুম উর্মি। তিনি প্রশ্ন রাখেন, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলা কি এতই সহজ? এর আগে অন্য এক স্ট্যাটাসে আবু সাঈদ শহীদ কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। প্রধান উপদেষ্টাকে নিয়ে দেওয়া পোস্টটি ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরপর রবিবার রাতেই তাঁকে প্রথমে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। বদলির এই আদেশের অনুলিপি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে। আদেশ পেয়ে সকালেই লালমনিরহাট ত্যাগ করেন সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে প্রধান করে গঠিত 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সদস্যদের নামসহ আনুষ্ঠানিকভাবে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য ৮ সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। কমিশন ৯০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে জমা দেবে। প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের কার্যালয়ে সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী এবং সুযোগ সুবিধা পাবেন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। এই কমিশন পূর্ণাঙ্গ হওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত ৬টি কমিশন গঠনের কাজ শেষ হলো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এনজিওগুলোরও জনগণের পক্ষে কথা বলার সুযোগ সীমিত ছিল বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা ও দুর্নীতির কারণে এনজিওগুলোর কাজ করতে বেশ সমস্যার সৃষ্টি হতো। শ্বেতপত্র কমিটির সাথে এনজিও প্রতিনিধির সাথে বৈঠক শেষে এ তথ্য জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রিপোর্ট গোলাম ময়নুল আহসানের। দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে গত ২৮ আগস্ট শ্বেতপত্র কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটির ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার রাজধানী আগারগাঁও এনএসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধির সাথে বৈঠক করে শ্বেতপত্র কমিটি। বৈঠকে দেশি বিদেশি ৭৮ জন এনজিও প্রতিনিধি অংশ নেন। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় ২.৫ ঘন্টা। পরে বৈঠক সম্পর্কে ব্রিফ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি। এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। এইটার ক্ষেত্রে ওনারা সুনির্দিষ্টভাবে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে তার নাম উল্লেখ করেছেন। তারা স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসনের কথা উল্লেখ করেছেন। ওনারা আইন রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করেছেন। ওনারা যে সমস্ত সরকারির বিভিন্ন এজেন্সি তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের কথা বলেছেন। এনজিও প্রতিনিধিরা জানিয়েছেন সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজে সমস্যার সৃষ্টি করেছে। একাধিক বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সাম্প্রতিককালে আরোপ করা হয়েছে। এই আরোপ করার মাধ্যমে তাদের কর্মক্ষমতাকে সীমিত করা হয়েছে এবং তাদের ভূমিকাকে, বিশেষ করে জনগণের পক্ষে কথা বলার সুযোগকে সীমিত করা হয়েছে, সেটার কথা বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনও এই আলোচনার বাইরে ছিল না। এনজিওগুলো দেশে উন্নয়ন কাজের স্বীকৃতি চাই বলেও জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে শিশুদের জীবনদান আগামীর প্রেরণা বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, শিশুদের যোগ্য করে তুলতে পেছনের পাতা উল্টে ফেলার সময় এসেছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি জানান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই স্লোগানে এবছর পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ১০৫ শিশুর পরিবারকে সম্মাননা অর্থ সহায়তা দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে নিজেদের অভিব্যক্তি জানিয়ে শহীদ শিশুদের পরিবারের সদস্যরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা পুলিশ যারা গুলি চালিয়েছেন তারা এখনো তাদের শপথে সঠিকভাবে এখনো তারা বিতরণ করছে এই বাংলাদেশে। আমরা দেখছি না, আমরা শহীদ পরিবাররা দেখতে পাচ্ছি না এরকম কত পুলিশকে ধরা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের দাবি, আপনারা তাদের বিচার করেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। জীবন প্রতিটা অল্পতেই অঙ্কুরেই ঝরে না যায়। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমি বর্তমান যে ইন্টিরিয়র গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস স্যার, উনি দেশ বিদেশ বরেণ্য অনেক সমাদৃত ব্যক্তি, ওনার মাধ্যমে আমরা এই চাইব যে শিশু
যে দিবস, এই দিবসেই যেন এটা সীমাবদ্ধ না থাকে, শিশুরা যেন তাদের ন্যায্য অধিকার পেতে পারে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেককেই শিশুর অধিকার নিশ্চিত করতে হবে, তাদের যত্ন নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমিন এস মুর্শেদ বলেন, শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে নিরাপদ বাংলাদেশ তৈরি করতে হবে। জুলাই আন্দোলনে শিশুদের উপর গুলিবর্ষণ ফ্যাসিবাদের চিহ্ন উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা ৭১ সালের কথা স্মরণ করিয়ে দেয়। কি করে আমরা নিজেদেরকে এই প্রজন্মের যোগ্য করব বলুন তো? কোন কাজগুলো করলে পরে আমরা এই প্রজন্মের সম্মান ফিরে পাব, যোগ্যতা ফিরে পাব? যে পুলিশের বাচ্চাটা মারা গেল, সেই পুলিশকেও কারোর নির্দেশে কাউকে মারতে হয়েছিল। আচ্ছা বলুন তো, এরা কারা আমাদেরকে এইভাবে মারলো? ৭১-এ আমি জানতাম, তখন আমি কিশোরী, আমরা জানতাম কে আমাদের শত্রু ছিল, এবং তারা যখন গুলি করে আমাদেরকে মারছিল, আমরা কিন্তু জানতাম তারা ভিন দেশি। 2024-এ তো সব একাকার হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ নেয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম কর্মীদের সাথে মালিক পক্ষের দাসসুলভ আচরণ করার সুযোগ নেই। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকতায় এখন এক ধরনের হতাশা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিক সংগঠনগুলোকে সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকতা আসলে যদি পেশা হয়, তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। এখানে রাষ্ট্রীয় গণমাধ্যম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় রাজুকে তরুণ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সুস্থ সুন্দর নগর গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজুক সহ নগরের সব সংস্থার সংস্কার দরকার। প্লট বরাদ্দে কোটা বাদ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় বক্তারা বলেন, সরকার উন্নত নগর গড়তে পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতে রোডম্যাপ প্রস্তুত ও চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজুককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি বলেন, বসতি মানে শুধু বাড়ি নয়, তা বাসযোগ্য করতে হবে। আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ নিলে সমস্যা কোথায়? আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজধানী ঢাকা এখন নোংরা শহরে পরিণত, গরিবের আবাসনের ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে
নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়, তাই এই বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টারা। তরুণদের সম্পৃক্ত করার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ব্যাংক মালিকরা পলাতক থাকায় কমেছে বেসরকারি বিনিয়োগ, কম হচ্ছে ব্যবসা বাণিজ্য, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বিশ্বের সবচেয়ে চড়া দরে আর হবে না সড়ক নির্মাণ। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, আবরার হত্যার পঞ্চম বার্ষিকীর আলোচনায় হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। পূর্ণাঙ্গ হল সংবিধান সংশোধন কমিশন, গেজেট প্রকাশ। আওয়ামী লীগ আমলে জনগণের পক্ষে কথা বলতে পারেনি এনজিওগুলো, ডক্টর দেবপ্রিয়র মন্তব্য। হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে 105 শিশু, অভিযুক্তদের বিচার দাবি পরিবারের। আন্দোলনকালে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়নের আহ্বান তথ্য উপদেষ্টার। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।